এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে ফাঁসি, কঠিনভাবে অ্যাকশনে গিয়েছিলেন ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান। বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আপনার হাতে যখন ক্ষমতা ছিল, আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন, সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে। আমার মনে হয় যে আমাদের সরকার নিজস্ব উদ্যোগ নিয়ে একটু সময় লাগলেও এই মানুষগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া দরকার। হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে, জানি না এর পেছনে কি কি তথ্য আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনা কঠিনভাবে ফেসে গেছেন, কারণ ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে গেছেন। শেখ হাসিনা কোনোদিন আর বাংলাদেশে আসতে পারবে না, এমনকি শেখ হাসিনার বক্তব্য কোনো সংবাদ মাধ্যমে প্রচার হবে না, শেখ হাসিনার ফাঁসি হয়ে যাবে। দর্শক শ্রোতা, এইদিকে আবার ভারত নানানভাবে চক্রান্ত করতেছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মজার ব্যাপারটা হলো, একটা কথা আছে আমাদের কুমিল্লার ভাষায়, ক্ষেতের চাক্কা খেতে ভাঙে লাইলে তোলে না। কারণ আপনার হাতে যখন ক্ষমতা ছিল, আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন, সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে। তো মানুষের মধ্যে স্বাভাবিক একটা কী বলে যে কমন চরিত্র আছে, যখন আমি অন্যায় করি আমার কাছে মনে হয় না এটা তো ন্যাচারাল বা এটা নর্মাল, আর আমার সাথে যখন অন্যায় হয় তখন মনে হয় যে তার উপরে খোদার গজব পড়ুক, বিষয়টা অনেকটা এরকম টাইপেরই। তো যাই হোক, এই মুহূর্তে সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ একটা অস্ত্র ছিল বাংলাদেশের মানুষকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে, পরিকল্পিতভাবে হোক অথবা সামহাও ফোন আলাপগুলা ফাঁস করা হোক, যেভাবেই হোক তার ফোন আলাপগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বা আগ্রহ ছিল। আর এই ফোন আলাপগুলো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কখনো এরকম দোলাইতো, আবার কখনো ধরেন কাঁপাইতো। এই যখন সিচুয়েশন, সরকার তো পড়ছে হার্ডলাইনে যে আসলে পরিস্থিতি যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে। কয়েকবার চেষ্টা করছে হয়তো ভারতের সাথে, আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, তিনি তো চুপ থাকছেন না, বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। আর এই বক্তব্যগুলো বাংলাদেশের মূল স্ট্রিমিং যে মিডিয়া আছে, গণমাধ্যম আছে, ইউটিউব, ফেসবুকে প্রচারিত হতো। তো এখন দিন শেষে শেখ হাসিনার জন্য একদম ফাইনালি 16 ঘাটে আটকানোর জন্য নতুন সিদ্ধান্ত আসছে। তবে এই সিদ্ধান্তটা বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল, একসময় জামাতের জন্য ছিল। লাস্ট 15 বছরের অধিকাংশ সময় তারেক রহমানের কোনো বক্তব্য এদেশের মিডিয়া প্রচার করে নাই, এখন ঢুকলেই জামাত আর বিএনপির বক্তব্য। তো এবার এই ফাঁদে শেখ হাসিনাকে আটকানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য, তবে এখানে শব্দটার মধ্যে একটা ইস্যু আছে, বিদ্বেষমূলক। তিনি যদি দেশ জাতির উদ্দেশ্যে কোনো পজিটিভ বক্তব্য দেন, সম্ভবত সেটা প্রচার করা যাবে, কারণ এখানে কোট আনকোট বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। ওই যে টুস করে ঢুকে পড়বো, অথবা ওই যে কী বলে যে ট্রাম্পের ছবিটা লাগে বা ছবি থাকে না, এরকম যে ভেজাইলা বক্তব্যগুলো, ওই রকম বক্তব্যগুলো গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব এবং টুইটার, সাবেক বর্তমানে এক্স, সেখানে প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটা আওয়ামী লীগের আমলেই করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো আমাদের গতকালকে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে আপনার এই আদেশ দেওয়া হয়েছে। এছাড়া এই বিষয়ে মানে এই স্ট্রিমিং যেগুলো আছে বা মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলোকে যারা কন্ট্রোল করে সরকারের যে সেক্টর, সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেই সঙ্গে আগে যত বক্তব্য তিনি দিয়েছেন, মানে গেল বেশ কয়েকটা বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনার এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে, তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মাননীয় আদালত। ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেট স্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয়। তার মানে পজিটিভ বক্তব্য দিলে সেটা গণমাধ্যম প্রকাশ করতে পারবে, হেট স্পিচ বলা হয়েছে, মানে ঘৃণামূলক, বিদ্বেষমূলক অথবা ভেজালমূলক যে সকল বক্তব্য আছে, সেগুলো যেন সম্প্রচার বা প্রকাশ না হয়, সেই জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনাল আরও বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না, তারা ভয় আসবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন, আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির হেড স্পিচের বিষয়ে, তিনি হলেন শেখ হাসিনা, কারণ এখন পর্যন্ত শুধু ওনার হেড স্পিচগুলো আমাদের কাছে আছে, যেগুলোর প্রমাণ পেয়েছি, এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করবে। তো আপনার অলরেডি এই ইস্যুতে ফেসবুক, এক্স, ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলেও জানিয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। এখন এটা যদি পৌঁছানো হয়, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেইখানেও কিন্তু ওনার কোনো বক্তব্য সম্ভবত প্রচার করতে পারবে না। ইউটিউব বা মেটা তাদের কমিউনিটির অংশ হিসাবে হয়তোবা এই ভিডিওগুলো আপলোড করতে দেবে না, বা দিলে কয়েক ঘন্টা পরে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে। দৃশ্যপটটা জাস্ট হচ্ছে 6 মাস আগে পড়ে, মানে গেল 6 মাস আগেও তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা, তারপর হচ্ছে জামাতের কোনো বক্তব্য প্রচার করা, যেমন কষ্টসাধ্য দুঃসাধ্য ছিল, টেলিভিশন করে নাই, ঠিক সেম জিনিসটাই এখন শেখ হাসিনার জন্য সামনে চলে আসছে।
দেখা যাক এখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে করেন, এটা সময় বলে দিবে। তবে ইউটিউব, ফেসবুকের যে সকল অংশগুলো বাংলাদেশের বাইরে, সেইখানে অনেক কিছুই করা যায়। যেমন সাংবাদিক ইলিয়াসের ভিডিও নিয়ে সরকার বহু ট্রাই করছে, কিন্তু বন্ধ করতে পারে নাই। তো দেখা যাক কি হয়। ভালো থাকুন। আমার মনে হয় যে আমাদের সরকার নিজস্ব উদ্যোগ নিয়ে একটু সময় লাগলেও এই মানুষগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া দরকার। মূল স্ট্রিম মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, অথবা আমরা যারা মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ইউটিউবে, তাদের কাছেও এই তথ্যগুলো পৌঁছে দেওয়া দরকার। দেশকে অস্থিতিশীল না করার জন্য, কোনো ধরনের কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি যেন তৈরি না হয়, অথবা কোনো একটা সিচুয়েশন তৈরি হলে এই মানুষগুলো যারা ঘোরাফেরা করছে ছায়ার মতন, এই 700 মানুষ, তাদেরকে যেন জনগণ চিনতে পারে। কারণ বাংলাদেশে বড় কিছু একটা ঘটবে, পশ্চিমারা বারবার সতর্কবার্তা দিচ্ছে। আপনি সরকারের একদম মূল যারা ক্রীড়নক আছেন তাদের অ্যাক্টিভিটিস দেখলে বুঝবেন সামথিং ফিশি এবং রং। এখন আসেন কি হচ্ছে। এই যে আলিফকে যিনি হত্যা করছেন, চন্দন, যতটুকু তথ্য দেখলাম, এই 500 না 1000 টাকা একটা মদের বোতল। তাহলে বোঝেন কোন লেভেলের মানুষ দিয়া এই মুহূর্তে দেশের মধ্যে অপরাধ ঘটানো হচ্ছে। আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, দ্য হিডেন 700, মানে অদৃশ্য 700 মানুষ। তো তাদের তথ্য পরিচয় আসলে এটা আরও ভালো হইতো। এবার আসেন যে ঘটনা কি। 5ই আগস্টের পর 11 জন শীর্ষ সন্ত্রাসী এবং 174 জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। আর পালিয়ে যে গিয়েছে 2200 বন্দী, যাদের মধ্যে 1500 জন ধরা পড়লেও বা ফিরে আসলেও তারা 700 সংখ্যাটা 700 জন এখনও ধরা পড়েনি। তারা এই সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন বেশে, আমার আপনার সাথেই। এরা প্রত্যেকেই হুনহার অপরাধী। আর এই তথ্য দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। দর্শক, কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচার এবং কারাগার সংক্রান্ত বিষয়ে নিউজ আসছে, তো এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছিল কারা অধিদপ্তর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পেয়েছে 11 জন শীর্ষ সন্ত্রাসী। তো তারা আইন মাইনা মুক্তি পাইছে, ফাইন। কিন্তু ওই সময় যখন জেলের ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে, তখন অনেক কারাগার ভেঙে সেখান থেকে কয়েদিরা পালিয়ে গিয়েছিল। তো সেই পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে ফিরে আসা এবং তাদেরকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল 1500 জনকে। গত 3 মাসে দেশের মোট 69টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন। এখানে আপনার তিনি বলছেন যে দেশের কারাগারগুলোতে প্রিজন সেল নির্মাণ করা হলে পিজি হাসপাতালের মতন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না। সম্ভবত সেখান থেকে কোনো কারাগারের আসামি পালাই গেছিল। এখন এই যে 700 জন মানুষ, তারা কোথায় আছে, তারা কি করছে? এই যে কারাগার থেকে অস্ত্র লুট হয়েছে, আপনি যুক্তরাজ্যের সতর্কবার্তা, আমাদের সেনাবাহিনীর বা আমাদের সরকারের বিভিন্ন সেক্টরের বার্তাগুলো দেখছেন যে যেই অস্ত্রগুলো লুট হয়ে গেছে থানা থেকে, অস্ত্র, বুলেট, বোমা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, ঠিক আছে, গ্রেনেড, অনেক কিছু, কিন্তু সব কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে, কিন্তু সব উদ্ধার সম্ভব হয়নি। এর পাশাপাশি আপনি দেখেন, এই যে গত পরশুদিন দেখলাম একটা মেয়েরে মারছে তার প্রেমিক, এই যে থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে। তার মানে এই অস্ত্রগুলো কার কার কাছে গেছে বুঝছেন? মোটামুটি যারা সন্ত্রাসী আছে তাদের কাছে কিন্তু মেশিনারিজগুলো আছে। তো এখন দেশের পরিস্থিতি 19 থেকে 20 হলে এরা কী করবে? ঝাঁপাই পড়বে, প্রফেশনাল অপরাধী। তো এখন এরা কারা? নিশ্চয় কারা কর্তৃপক্ষের কাছে এদের নাম, ঠিকানা, ছবি, বায়োডাটা সব কিছুই আছে। তো এইভাবে তো তাদেরকে ফাইন্ড আউট করা যাবে না। তো সেই ক্ষেত্রে সরকারের উচিত বা কারা কর্তৃপক্ষের উচিত এদের নাম, ঠিকানা, ছবি সম্বলিত করে জনগণের কাছে পৌঁছে দেওয়া। যারা কারাগারে ফিরে যায়নি, জনগণ যদি তাদেরকে দেখে, আমাদের কোনো একটা নাম্বার মেড করে দেওয়া দরকার, যে নাম্বারে ফোন দিলে এই তথ্যগুলো তাদের কাছে পৌঁছানো যাবে। যারা জেল পলাতক আছেন, কোথাও না কোথাও হয়তো সাধারণ একজন অপরাধী হইতে পারেন, বাট রাইট নাও আপনি বড় একজন অবস্থানে চলে যাচ্ছেন। হয়তো এই 700 জনের মধ্যে একদম ডেঞ্জারাস লেভেলের অপরাধী কতজন আমরা জানি না, বাট এই মুহূর্তে স্বাভাবিকভাবে যারা জেল পলাতক আছেন, কারাগার থেকে বেটার হবে আদালতের কাছে আত্মসমর্পণ করেন। অপরাধের মাত্রা অনুযায়ী আপনাদেরকে শাস্তির জন্য পরিবর্তন করে দেওয়া হয়, এতটুকু আমরা বলতে পারি। বাট এই মানুষগুলো সমাজের মানুষের ভিড়ে, আমরা দেখেন এখন বিভিন্ন জায়গায় ঘটনাগুলো যেগুলো ঘটছে, সামহাও ফিশি, মানে মোর দেন আমাদের ইমেজিনেশন ঘটনা ঘটে যাচ্ছে। আরও ভয়ানক কোনো ঘটনা ঘটার আগে কার্যকরী পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। নয়া দিগন্তে একটা রিপোর্ট যে হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে। জানি না এর পেছনে কি কি তথ্য আছে নয়া দিগন্তের হাতে। তার মধ্যে ইমিডিয়েট যে একটা তথ্য তারা গুরুত্ব দিয়েছে যে সোমবার প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের জমায়েত। এটা খুব মানে এই যে সাম্প্রদায়িক উস্কানি হলো, এগুলি যে হিন্দু শিক্ষার্থীদের হবে কেন? বলবে যে বাংলাদেশিদের নির্যাতনের ক্ষেত্রে এই যে ধর্মের বিভাজনটা খুবই দুঃখজনক। এটাকে মোটামুটি ভারত খুব স্টাবলিশ করছে। যাই হোক, কোনো বিতর্ক। বেড়েছে ভারতীয় অনুপ্রবেশকারী। এই খবরে বলা হচ্ছে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে রাজনৈতিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ
বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ 14 দলের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 150 বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক 10 মন্ত্রী সহ 25 জন। এরই মধ্যে দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র। এই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে। তারা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আগামী 20 জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে। সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে। 20 জানুয়ারির পর বলা হচ্ছে। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে একাধিক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য দেন। ওই কর্মকর্তা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাকে কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা তৈরি করা হচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করছে। তাদের এই পরিকল্পনায় রয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী তাদের সাথে যোগাযোগ করে 20 জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা করা হচ্ছে। এখন জানি না এই শিক্ষার্থীদেরকেই বেছে নিয়েছে, তারা হয়তো মনে করছে যে শিক্ষার্থীদেরকে দিয়ে একটি গণঅভ্যুত্থান হয়েছে, সুতরাং সেই শিক্ষার্থীদেরকে দিয়ে আবার আরেকটা পাল্টা গণঅভ্যুত্থান করা হবে। এটা হয়তো পরিকল্পনা, তাদের স্বপ্ন থাকতে পারে। বাস্তবতা হচ্ছে ভারত চাপে রেখেছে বাংলাদেশকে। এর একটা লক্ষ্য হয়তো হইতে পারে যে তারা নেগোসিয়েশন করতে চায় যে শেখ হাসিনা নিরাপদে দেশে ফিরবে, বিনিময়ে তারা তাদের যে চাপে মোটামুটি বাংলাদেশ অস্থির, সেই চাপ তারা তুলে নেবে। এমন একটা হয়তো হইতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করবে, এই শর্তে যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে সমস্ত যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু করেছে সেই বিচারের কাজ বন্ধ করে দেবে, তাদেরকে অব্যাহতি দেবে। এমন একটা পরিস্থিতি তৈরির জন্য ভারত সাম্প্রতিক সময় চাপ বাড়াচ্ছে। যত গণহত্যার বিষয়গুলো এগিয়ে যাচ্ছে বিচারের কাজটি, ততই ভারতের পক্ষ থেকে চাপ দিচ্ছে। হয়তো চাপের মধ্য দিয়ে সরকার এক পর্যায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বসে একটা সমঝোতা করতে পারে, এমন একটা প্রত্যাশায় হয়তো তারা এই কর্মকাণ্ড চালাচ্ছে। এছাড়া 20 জানুয়ারির পর সত্যি সত্যি বাংলাদেশের এরকম একটি পরিস্থিতি হবে কিনা, তবে এটা উড়িয়ে দেওয়া যায় না। বিগত সময় যে কাজগুলি হয়েছে বাংলাদেশে একটার পর একটা ঘটনা, তাতে কিন্তু অনেকের কাছে পরিষ্কার যে এগুলো পরিকল্পিত, এগুলি করানো হচ্ছে, হঠাৎ করে এগুলি স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এমনটা মনে করার কোনো কারণ নেই। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য বর্তমানে দেশের অবস্থা। দর্শক শ্রোতা, ভারত নানানভাবে এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে অশৃঙ্খল করে, ডক্টর ইউনূসকে বিভ্রান্ত করে ক্ষমতা থেকে নামিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, এইদিকে আবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে গেছেন। তার কোনো বক্তব্য আর সংবাদ মাধ্যমে প্রচার হবে না। যেমন তারেক রহমানের সঙ্গে হয়েছিল, ঠিক তেমনই এখন শেখ হাসিনার সঙ্গে হবে এবং শেখ হাসিনাকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। শেখ হাসিনার নামে আন্তর্জাতিক আদালতে মামলা দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে এবার বিচারের মুখোমুখি হতেই হবে। যাই হোক দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে শেখ হাসিনা সম্পর্কে অনেক আপডেট নিউজ পেলেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।